17 বছর পর ভোটের সুযোগ পাওয়া মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শেষ হয়েছে নির্বাচন। সাধারণ মানুষ থেকে শুরু করে সেনাবাহিনী, সরকার সবাই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ করার সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে শেষ মুহূর্তে কিছু ঘটনার অভিযোগ উঠেছে যেগুলো একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। নির্বাচনের এক সপ্তাহ আগেও অনেকে মনে করেছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল বিএনপি একতরফাভাবে ব্যালটে আধিপত্য বিস্তার করবে, কিন্তু সেই ধারণাকে অনেকটাই ভুল প্রমাণ করে প্রায় প্রতিটি আসনেই তুমুল ও হাড্ডাহাড্ডিভাবে লড়াই হয়েছে। যাই হোক, সব নাটক জল্পনা কল্পনা শেষে দল গঠন করতে যাচ্ছে বিএনপি। তবে এবারের বাস্তবতা হলো, যে দলই জয়ী হোক না কেন, সাধারণ মানুষের প্রত্যাশা ও ভরসার জায়গা বিশাল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় অসংখ্য সীমাবদ্ধতা ছিল, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আইন শৃঙ্খলার দুর্বলতা, বিতর্কিত মন্তব্য, ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত কিংবা বিভিন্ন অনিয়ম সবকিছু নিয়েই আমরা খোলামেলা সমালোচনা করেছি, জবাবদিহিতার দাবি করেছি। উপদেষ্টা পরিষদ হোক বা প্রধান উপদেষ্টা, তাদের বক্তব্য বিশ্লেষণ করতে গিয়ে নিজের নিরাপত্তা নিয়ে দুবার ভাবতে হয়নি। বাক স্বাধীনতার এই কৃতিত্ব অন্তর্বর্তী সরকারকে না দিলেই নয়। এখন এসেছে নতুন সরকার, ক্ষমতার পরিবর্তনের সঙ্গে মানুষের প্রত্যাশাও বেড়েছে বহুগুণ। ভোটের দিন ব্যাপক অংশগ্রহণেই সেই আশাবাদ স্পষ্ট হয়েছে। নতুন বাংলাদেশের স্বপ্নে অনুপ্রাণিত হয়ে মানুষ ব্যালটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতার প্রত্যাশাই ছিল ভোটারদের মূল আকাঙ্ক্ষা। তাই নির্বাচনের আগে প্রায় সব দলই ইশতেহারের মাধ্যমে জনমত আকর্ষণের চেষ্টা করেছে। নির্বাচন শেষ, এখন সময় ব্যালট বিপ্লবের প্রতিদান দেওয়ার। জয়ী দলের সামনে এখন বড় দায়িত্ব ইশতেহারে দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়ন করা। কারণ ইশতেহার কেবল প্রতিশ্রুতি নয়, এটি জনগণের সঙ্গে এক ধরনের সামাজিক চুক্তি। আমরা চাই বিজয়ী দল বিএনপি তাদের প্রতিটি অঙ্গীকার পূরণে আন্তরিক হোক। বিএনপি তাদের ইশতেহার 5টি মূল ভাগে উপস্থাপন করেছিল। প্রথমটি রাষ্ট্র ব্যবস্থাপনা সংস্কার, এটিকে আবার 5টি উপখাতে ভাগ করা হয়েছে: গণতন্ত্র ও জাতি গঠন, মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থান, সাংবিধানিক সংস্কার, সুশাসন, স্থানীয় সরকার। সবার আগে আমাদের প্রত্যাশা গণতন্ত্রের ছায়াতলে বাক স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা। অন্তর্বর্তী সরকারের সময়ে যে মত প্রকাশের স্বাধীনতা আমরা পেয়েছি, তা যেন নির্বাচিত সরকারের আমলেও বজায় থাকে। কোনোভাবেই যেন মানুষের কণ্ঠরোধ না হয়, এটা নিশ্চিত করতে হবে। পূর্ববর্তী সময়ে আমরা দেখেছি ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে বহু সাংবাদিক, অধিকার কর্মী ও সাধারণ নাগরিক মামলা ও গ্রেপ্তারের মুখে পড়েছেন। শীর্ষ ব্যক্তিদের সমালোচনা করলেই হুমকি আসতো, নিরাপত্তাহীনতার আশঙ্কা তৈরি হতো। আন্তর্জাতিক বিভিন্ন সূচকেও তখন বাক স্বাধীনতায় বাংলাদেশের অবস্থান নিম্নমুখী ছিল। তাই এখন মানুষের প্রধান দাবি ভয়হীন মত প্রকাশের সংস্কৃতি, যেখানে একটি ফেসবুক পোস্টের কারণে প্রাণহানির ঝুঁকি থাকবে না। সৎ সাংবাদিকতার জন্য মামলা গুনতে হবে না, কারণ স্বাধীন মত প্রকাশই গড়ে তোলে সচেতন সমাজ, সৃষ্টি করে গঠনমূলক সমালোচনার পরিবেশ এবং নিশ্চিত করে সরকারের জবাবদিহিতা। বিএনপি তাদের ইশতেহারের মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বতন্ত্রতা রক্ষার অঙ্গীকার করেছে। ডিজিটাল আইনের অপ্রয়োগ বন্ধের কথাও বলেছে। সর্বোপরি ভীতিহীন রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। এই অঙ্গীকার আগামী 5 বছর তারা ধরে রাখবে, এটাই প্রত্যাশা। রাষ্ট্র ও গণতন্ত্র প্রসঙ্গে তারা আরও কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের কথা বলেছে, যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, সর্বোচ্চ 10 বছর মেয়াদ 2 টার্ম, স্বাধীন বিচার বিভাগ, প্রশাসনের রাজনৈতিক প্রভাব হ্রাস, উচ্চ কক্ষ গঠন, ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টি। এসব কার্যকর হলে দীর্ঘদিন ক্ষমতা কেন্দ্রীভূত রাখার প্রবণতা কমবে এবং অপব্যবহারও সীমিত হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হওয়া দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সহ স্বৈরশাসন আমলের মানবতা বিরোধী অপরাধের বিচার করার কথাও ইশতেহারে উল্লেখ আছে। গণ অভ্যুত্থানকারীদের আইনি সুরক্ষা দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন জরুরি। অন্য দেশে এমন অভিজ্ঞতা দেখা গেছে যেখানে অভ্যুত্থান পরবর্তী বিচার প্রক্রিয়া বিতর্ক তৈরি করেছে এবং আন্দোলনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই আমাদের ক্ষেত্রেও যেন ন্যায় বিচার নিশ্চিত হয়, সেদিকে নজর দেওয়া প্রয়োজন। চাকরি ও শিক্ষার ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছে। অতীতে প্রশাসনে দলীয় প্রভাবের অভিযোগ বহুবার উঠেছে। বিএনপি মেধাভিত্তিক নিয়োগের অঙ্গীকার করেছে। আমরা চাই এটি বাস্তবে রূপ পাক।
আইটি খাতে 10 লাখ কর্মসংস্থান, পেনশন ফান্ড গঠন, বেকার ভাতা চালু, এইসবও তাদের পরিকল্পনায় রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও বলা হয়েছে। জনগণ আশা করে এই প্রতিশ্রুতি কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইস্তেহারের সবচেয়ে আলোচিত দুটি ধারণা হলো ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারকে মাসিক 2,500 টাকা এবং সমমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা বলা হয়েছে। এটি কার্যকর হলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বড় সহায়তা হতে পারে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত, ভর্তুকি, সহজ ঋণ ও কৃষি বীমা ও রাষ্ট্র বাজার ব্যবস্থাপনার প্রতিশ্রুতি রয়েছে। মৎস্য চাষী, পশুপালনকারী ও ক্ষুদ্র উদ্যোক্তারাও এতে অন্তর্ভুক্ত হবেন। সঠিক বাস্তবায়ন হলে বিশাল জনগোষ্ঠী উপকৃত হতে পারে। স্বাস্থ্য খাতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি, ক্রিয়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, পরিবেশ ও জলবায়ু সহনশীলতা, ধর্মীয় সম্প্রীতি, আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম যেমন পেপ্যাল চালু এবং ই-কমার্স হাব তৈরির মতো প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। তবে বাস্তবতা হলো নির্বাচনের আগে প্রায় সব দলই আকর্ষণীয় প্রতিশ্রুতি দেয়। সেগুলো কার্যকর না হলে তা কেবল কাগুজে অঙ্গীকারেই সীমাবদ্ধ থাকে। বিএনপির ইস্তেহারেও কিছু জায়গায় বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট নয়, কিছু ক্ষেত্রে অস্পষ্টতাও রয়েছে। তবে 17 বছর পর রাজনৈতিক পরিবর্তনের এই মুহূর্তে মানুষ আশাবাদী। এবারের ইস্তেহার যেন কল্পনার চিত্র না হয়, বাস্তব প্রয়াসে রূপ নেয়। ঘোষণার শেষে তারেক রহমান বলেছিলেন, দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত না হলে অর্থনীতি, শিক্ষা বা প্রযুক্তির বড় পরিকল্পনাও টিকবে না। কথাটি বাস্তবসম্মত। এখন দেখার বিষয় নতুন নেতৃত্ব এই মৌলিক 3টি স্তম্ভ কতটা দৃঢ় করতে পারে। এগুলোই নির্ধারণ করবে ইস্তেহারের সাফল্য এবং দেশের ভবিষ্যৎ পথ চলা। বাংলাদেশ কি পুরানো ধারা ধরে রাখবে নাকি এগোবে এক নতুন সংস্করণের দিকে, সেটাই সময় বলে দেবে। এখন আমি অপেক্ষায় আছি আমার একটা ফ্যামিলি কার্ডের। যদি সেটা পেয়ে যায় তবে দ্রুত বিয়ে করতে পারবো। আমি জানি না আসলে কি বিয়ে করার পরে ফ্যামিলি কার্ড পাবো। যাই হোক, সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।